নমস্কার, আমি বৈশাখী। শিল্প সাহিত্য বাই বৈশাখী চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের বলবো গল্প নতুন বউয়ের গন্ধ। গল্প পাঠ এবং গল্প লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পটি প্রাপ্তমনস্ক শ্রোতা বন্ধুদের জন্য। গল্পটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না। বন্ধুরা, শিল্প সাহিত্য বাই বৈশাখী এখন চলে এসেছে ইউটিউব মিউজিক পডকাস্টে। ইচ্ছে করলে আপনারা সেখান থেকেও গল্প শুনতে পারেন এবং আপনাদের ব্যক্তিগত মতামত আমার সঙ্গে শেয়ার করতে পারেন। আজ আপনাদের বলবো গল্প নতুন বউয়ের গন্ধ। গল্প পাঠ এবং গল্প লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পটি প্রাপ্তবয়স্ক এবং প্রাপ্তমনস্ক শ্রোতা বন্ধুদের জন্য। গ্রামটা বেশ শান্ত ও নিরিবিলি। দিনের শেষে সন্ধ্যার নরম আলো গাছপালার ফাঁক দিয়ে এসে পড়েছে। পাশের বাঁশবাগানে হালকা হাওয়ার সাথে সাথে বাঁশের পাতার মৃদু শব্দও শোনা যাচ্ছে। গ্রামের পুকুরের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে দূরে কোথাও কুকুরের আওয়াজ ভেসে আসছে। কনক গ্রামের এক যুবতী মেয়ে, নিজের ছোট্ট ঘরে বসে একটা পুরনো বই পড়ছে। কনক মনে মনে বলে, এই বইটা পড়ে অনেক পুরনো দিনের কথা মনে পড়ে যায়। গ্রামের এই শান্ত পরিবেশে বসে সময়টা যেন কেমনভাবে উড়ে চলে যায়। হঠাৎ দরজায় ঠকঠক আওয়াজে চমকে ওঠে কনক। সে দরজা খুলতেই দেখে একজন বুড়ো লোক দাঁড়িয়ে আছে। তার হাতে একটা পুতুল। পুতুলটি দেখতে অদ্ভুত। চোখগুলো অস্বাভাবিক লম্বা এবং টানা টানা, বড় বড় আর চকচকে। বয়স্ক বৃদ্ধ লোকটি কনকের অচেনা মানুষ। হঠাৎ করে গ্রামের বাড়িতে এমন একজন বুড়ো ব্যক্তির উপদ্রবটা কনক খুব একটা ভালো চোখে দেখে না। এটা তোমার উপহার। কিন্তু আমি তো আপনাকে চিনি না, আপনি কে? ধরো না, এটা ধরো। হাতে পুতুলটা নেবার কয়েক সেকেন্ডের মুহূর্ত, আর পুতুলটা হাতে নিয়ে একটু সেই পুতুলের দিকে চোখ রাখার সঙ্গে সঙ্গেই দরজার দিকে তাকিয়ে দেখে কনক বয়স্ক লোকটি কেমন যেন উধাও হয়ে গিয়েছে, মানে অদৃশ্য। শুনছেন? এই যে শুনছেন? এটা কি করে সম্ভব? লোকটা গেল কোথায়? আমি এখন এই পুতুল নিয়ে কি করব? আশ্চর্য। কনক পুতুলটিকে নিয়ে ঘরে ঢোকে। তার মনে অনেক প্রশ্ন। পুতুল কোথা থেকে এলো? আর এই লোকটাই বা কে? পুতুলটার চোখের দিকে তাকাতেই কনকের মনে হলো ওটাও যেন তাকেই দেখছে। পুতুলটা বড্ড অদ্ভুত। এমন চোখের পুতুল তো আমি দেখিনি। যেন মনে হচ্ছে চোখের তলায় কাজল দিয়ে টানা টানা। মুখটা একেবারে মানুষের মুখের মতো। মাথায় বড় বড় কালো কোঁকড়া চুল, পরনে কালো রঙের সালোয়ার কামিজ, হাতে আবার কালো সুতো, পায়েও আবার কালো সুতো বাঁধা। বেশ বড় পুতুলটা, প্রায় এক হাত। হাতে নিয়ে ছোটবেলার স্মৃতির কথা ভালোই মনে পড়ে ওর। কনক ওর মাকে ডাকে, মা, মা। মায়ের ঘরে ঢুকে দেখে মা শুয়ে রয়েছে। মা, ও মা, শোনো না, ও মা। বারবার ডাকা সত্ত্বেও যখন মা ওঠে না, তখন কনক মায়ের শরীরের কাছের কাছে এগিয়ে যায় এবং মায়ের শরীরে হাত দিতেই মা মা অজ্ঞান হয়ে গিয়েছে। বারবার নাড়াচাড়া করতেও জ্ঞান তার ফেরে না। দ্রুত কনক ঘর থেকে বেরিয়ে যায়। এই গ্রামের বাড়ি তার পৈতৃক নিবাস। মাকে নিয়ে শহরে বাস করে কনক। সে নিজে ছোট্ট একটা কোম্পানিতে চাকরি করে। বাবার অ্যাক্সিডেন্টলি মৃত্যুর পর মা এই গ্রামের বাড়িতে থাকতেই চাইতো না। বাবার স্মৃতি মাকে বিচলিত করে তুলেছিল। বারবার মূর্ছা যেত আর বাবার কথা চিন্তা করে চোখের জল ফেলত।
মানুষটাকে তো বাঁচাতে হবে। কনক তখন উচ্চ মাধ্যমিক পাশ করেছে। নিজের বন্ধুর বাবার সহায়তায় শহরে একটা বাসা ভাড়া করে তারা থাকতে শুরু করে এবং সেইখানে থেকেই গ্র্যাজুয়েশনটা কোনো রকম কমপ্লিট করে একটা ছোট কোম্পানিতে কাজের জন্য ঢোকে। প্রতিদিন হাড় ভাঙা খাটুনি খাটতে হতো কনককে। সেই 8টার সময় বেরিয়ে যেত আর ফিরত রাত 9টা সাড়ে 9টায়। আবার শুরু হয়ে যেত ভোর থেকে রান্না করা, নিজের জন্যে আবার মায়ের জন্যে। মা সবসময় চুপচাপ এক জায়গায় বসে থাকতেই ভালোবাসে, শুধু তাকিয়ে থাকে খোলা জানালার দিকে। যার সোর্সে ভাড়া বাসায় থাকতো সেই সৌম্যদীপ এখন ডাক্তার হয়েছে। প্রথম প্রথম কনক সৌম্যদীপের খুব একটা খোঁজ খবর নিত না। হঠাৎ করে একদিন অফিস থেকে ফেরার পথে একটা বাইক কনকের সামনে এসে দাঁড়ায়। চশমা খুলে যেই মানুষটি তার সুন্দর মুখশ্রী দেখায়, তাকে দেখেই কনক, আরে সৌম্যদা, কত বড় হয়ে গেছো। আর তুমি বুঝি বড় হওনি? ওঠো, পৌঁছে দিয়ে আসি। না না, আমি বাসে করে। আরে বলছি ওঠো। ওই বাইকে বসেই কনক জানতে পেরেছিল, জানো, তোমাদের গ্রামের বাড়িতে ওইখানেই এখন প্র্যাকটিস করছি। বলো কি, তোমার মতো ব্রাইট স্টুডেন্ট শেষ পর্যন্ত গ্রামে? কোথায় শহরে যাবে, বিদেশে যাবে, টাকা পয়সা সে তো অনেকই আছে কনক। 7 পুরুষের যা ধন আছে বসে খেলেও ফুরাবে না, কিন্তু আমি চাই মানুষের সেবা করতে। তা তুমিও চলো না কদিনের ছুটি নিয়ে, তোমার গ্রামের বাড়িতেই না হয় থাকবো। আর যদি থাকতে না দাও তাহলে? কি যে বলো সৌম্যদা, তোমার আর জেঠুমনির দয়াতেই তো মা আর আমি এই যাত্রায় উতরে গিয়েছি। প্রথম প্রথম তো ভাড়া সমস্ত টাকাই জেঠুমনিই জোগাড় করতো। তারপরে মায়ের সেলাইয়ের কাজটা জেঠুমনিই তো করে দিল। তোমাদের ঋণ কখনোই শোধ করতে পারবো না। বাবার মৃত্যুর পরে একটাও টাকা কড়ি ছিল না যে মা আর আমি উঠে দাঁড়াতাম। তাহলে সেই ঋণ শোধ করো এখন। কিভাবে সৌম্যদা? ভয় পেয়ে গিয়েছিল কনক। হয়তো ভেবেছিল সৌম্য এমন কিছু চেয়ে বসবে যেটা কনকের পক্ষে দেওয়া সম্ভব নয়। কিন্তু সৌম্য বলল, গ্রামের বাড়ি, তাছাড়া অফিস করছো বেশ কটা বছর তো হলো, একদিনও তো এক্সট্রা ছুটি নাওনি। একটু বসকে বলে কয়ে দেবে না, বড্ড খিটখিটে। তাছাড়া এখন প্রমোশনের চেষ্টা করছি, নতুন কোনো প্রজেক্ট পেলে খুব ভালো হয়। ভালো তো, তাই নতুন প্রজেক্টের জন্যই চলো না, একটু ঘুরে আসি। আবহাওয়া বদল করলে মন আর মস্তিষ্ক দুটোই ভালো থাকে। ঠিক আছে, বলে দেখি। পরের দিনই কনক অ্যাপ্লিকেশন জমা দিয়েছিল এবং কিভাবে যেন বস সেটাই সই করে দেয়। দিন 15 ছুটি নিয়ে কনক, সৌম্য আর তার মা এই গ্রামে আসে। সৌম্য থাকার জন্যে গ্রামের হাসপাতালের কাছেই একটা ছোট্ট বাড়ি দেওয়া আছে, সেখানেই সে থাকে। তার খাওয়া দাওয়া দেখাশোনার জন্য একজন মাসি আছে। কনক তো বাবার পুরনো বাড়ির তালা যখন খোলে তখন ছোটবেলার স্মৃতিগুলো মনে পড়ে। এই বাড়ির উঠোনে এসে কত খেলা করেছে। এখানকার গোবরের গন্ধ, বৃষ্টি পড়ার সঙ্গে সঙ্গেই মাটির ওপরে বৃষ্টির জলের ফোঁটা পড়তেই সোঁদা গন্ধটা নাকে লেগে আসে। উঠোনের চারপাশে জংলা গাছে ভরে গিয়েছে। কেউ যাতায়াত করে না, তাই জায়গাটা বর্ষায় বেশ পিচ্ছিল হয়েছে। শ্যাওলাগুলো ভালো করে পরিষ্কার না করলে মাকে নিয়ে চলা বেশ সমস্যা। কিন্তু সৌম্য এসবের দিকে লক্ষ্য রাখে, তাই কনক আসার আগেই তার উঠোনটাকে ছাপ করে রেখেছিল। বাড়িটা পাঁচিল দিয়ে ঘেরা নয়, সুতরাং আশেপাশের কয়েকটা গাছপালা পরিষ্কার করে মোটামুটি ঘরের মেন দরজায় প্রবেশের জন্য জায়গাটুকু পরিষ্কার করা। বাড়িটা টিনের বাড়ি, ওপরেও টিনের চাল। এই ছোট্ট একচালা ঘর আর এক টুকরো উঠোন এবং অপরিষ্কার শৌচালয় ছিল কনকের শৈশব। টিউবওয়েলটা চেপে দেখল কনক, জলও তুলে রেখেছে। বহু বছর টিউবওয়েল ব্যবহার না করলে জল তোলা খুব কষ্টকর ব্যাপার। তার উপরে হাতলে মরচে ধরে গিয়েছে। থাকতে গেলে বোধহয় আবার মিস্ত্রিকে খবর দিতে হবে আর জল পাম্প করারও ব্যবস্থা করতে হবে। এই বাড়িতে আসার পর থেকে মা কেমন যেন হয়ে গিয়েছে। টুকটাক যাও কথা বলতো, এখানে আসার পর একেবারেই চুপচাপ। সৌম্য এসেছিল, মাকে একবার দেখে গেছে,
বলেছে একটু সময় দাও। ওনার মাথায় অনেক দিনের পুরনো স্মৃতি জেগে উঠছে বারবার। তোমার বাবার মৃত্যুটা উনি কিছুতেই মানতে পারেনি। কোথায় যেন গিয়েছিল? বাবা গিয়েছিল আমার দাদুর বাড়ি, সেই মুর্শিদাবাদে। ফেরার পথে নাকি মাকে জানিয়েছিল তাড়াতাড়ি ফিরে আসবে, যেদিন গেছে সেই দিনই। তাছাড়া এইখান থেকে মুর্শিদাবাদ খুব একটা দূরত্বে নয়, তুমি তো জানোই। কিন্তু হ্যাঁ, পলাশি থেকে কি আর এমন ডিস্টেন্স। তারপর তারপর গাড়িতেই বাবা মাকে ফোন করে, আর হঠাৎ করে কিভাবে যেন বাবার একটা অস্বাভাবিক চিৎকার, আর তারপরই 3 দিন পর খবর পাওয়া যায় একটা অচেনা অজানা জায়গায় রেল লাইনের ওপরেই বাবার কাটা মুন্ডুটা পড়ে। ধর খুঁজে পাওয়া যায়নি। মা সেই বিভৎসতা কিছুতেই, কিন্তু লোকে যে বলে তোমার বাবা নাকি আত্মহত্যা করেছিল। হ্যাঁ, তাই বলে। বাবার আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না। তাছাড়া গ্রামের মোড়ল আর পঞ্চায়েত প্রধানের কাছ থেকে অনেকগুলো টাকা বাবা ধার করে ফেলেছিল। ওরা সবাই তো বলে বাবা নাকি ধার শোধ করতে পারেনি বলে লজ্জায় কুণ্ঠিত বোধ হয়ে এমন জায়গায় গিয়ে আত্মহত্যা করেছে যে জায়গা কস্মিন কালেও কেউ কোনোদিন খোঁজ করে পাবে না। কনক বাইরে বেরিয়ে আসে। সে ডাক দেয় পাশের বাড়ির কাকিমাকে। পাশের বাড়িতে একজন মহিলা থাকে, বিধবা মহিলা, একা। ওনার ছেলের বউ কদিন হয়েছে পুরীতে বেড়াতে গিয়েছে। মহিলা বেশ ইয়ংই আছে এখনো, সাদা শাড়ি আর কালো চুলে। বছর 55 মহিলাকে দেখলে মনে হবে যেন 45 বয়স। জ্যাঠাইমা, জ্যাঠাইমা। কি রে, ডাকতিস কেন মা? কি হয়েছে? ও জ্যাঠাইমা, মা। তোর মায়ের কি হলো? ছুটে আসেন তিনি। উনি নাকি কনকের বাবার সমবয়সী ছিলেন। এ কি সন্ধ্যা, সন্ধ্যা, ডাক্তারকে খবর দে মা। কনক দ্রুত সৌম্যদীপকে ডেকে পাঠায়। গ্রামের ডাক্তার সৌম্যদীপ কনকের মাকে পরীক্ষা করে। মনে হয় উনি কোনো কারণে ভয় পেয়েছেন, অদ্ভুত কিছু বোধহয় দেখেছেন। কনক বলে, অদ্ভুত কিছু? কই না তো, আমি তো বই পড়ছিলাম, হঠাৎ করে। কনক পুরো ব্যাপারটা সৌম্যদীপকে জানায়। সৌম্যদীপ বলে, তুমি লোকটাকে চিনতে না? আচ্ছা বাদ দাও, ওই লোকটা যখন তোমাকে পুতুল দিল তখন কাকিমা কি করছিল? মা তো তখন মায়ের ঘরে। হতে পারে, বোধহয় মা জানালা দিয়ে পুতুলটাকে দেখে। ও, এই পুতুল তুমি তোমায় দিল আর লোকটা উধাও হয়ে গেল? হ্যাঁ, আমি তো। ঠিক আছে, এই পুতুলটা আমাকে দাও, আমি নিয়ে যাচ্ছি। তুমি কি করবে সৌমদা? না, দেখি গ্রামের অনেক বিশেষজ্ঞ মানুষ আছে যারা পুতুল সম্পর্কে একটু বেশি বিশ্লেষণ করতে পছন্দ করে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করে দেখি যদি কোনো সূত্র পাওয়া যায়। সৌম্য বাইকে করে পুতুলটাকে নিয়ে যায়, আর যাওয়ার আগে বলে যায় ইঞ্জেকশন দিয়ে দিয়েছি, কিছুক্ষণ পরই জ্ঞান চলে আসবে। কোনো রকম স্ট্রেস দেবে না, জিজ্ঞেস করতে পারো শুধু কি দেখে ভয় পেয়েছিল, জাস্ট ওটুকুই। সৌম্যদীপ পুতুলটাকে বাইক থেকে নামিয়ে তার ঘরে ঢোকে। ক্যাচ করে দরজা খোলার শব্দ। আজ সারাদিন কিচ্ছু খাওয়া হয়নি। সারাদিন হাসপাতালে থেকে সবে মাত্র ভেবেছিল বাড়ি গিয়ে স্নান খাওয়া করবে, কিন্তু তার আগেই কনকের ফোনটা চলে আসে। ইস, দেখে তো মনে হচ্ছে মানুষটা আর বেশি দিন বাঁচবে না। মনে মনে ভাবে সৌম্য, কনক একা একা থাকবে কি করে? এত সুন্দর একটা মেয়ে, তার উপরে। আয়নার দিকে তাকায় সৌম্য, নিজেকে পরীক্ষা করে, আর মনে মনে বলে, আমি বা কম কিসের? যদি ওকে। তারপরে আবার ভাবে, না না, যদি ও আমাকে খারাপ ভাবে, যদি ভাবে যে আমি ওর একাকিত্বের সুযোগ নিচ্ছি। নিজেই চুপ হয়ে যায় সে। ঘরে আসার পরে হাত মুখ ধুয়ে কিছুক্ষণ, কয়েক সেকেন্ডের মুহূর্ত লক্ষ্য করে সৌম্য পুতুলটিকে এনে সে টেবিলের ওপর বসিয়ে রেখেছিল, কিন্তু পুতুলটি এখন নেমে তার বিছানায় এসে বসেছে। নাকি তারই চোখের ভুল? ডাক্তারি পোশাক, ডাক্তারি জিনিসপত্র টেবিলের ওপর রাখতে গিয়ে পুতুলটাকে ছুঁড়ে আবার
খাটের মধ্যে রাখেনি তো? চশমাটাকে ভালো করে ঠিক করে নেয় সৌম্য, কিন্তু মনে মনে ভাবে এটা কি করে পসিবল? হ্যাঁ, এমনভাবে কি জানি। সেই দিন রাত্রে কনক স্বপ্ন দেখে, ভয়ঙ্কর স্বপ্ন। সে দেখে পুতুলটা তার দিকে এগিয়ে আসছে, তার চোখ থেকে আগুন বেরোচ্ছে। চিৎকার করে ওঠে কনক, তার ঘুম ভেঙে যায়। তাকিয়ে সে দেখে তার মাকে জড়িয়ে ধরে সেই কালো পুতুলটা শুয়ে রয়েছে, আর মাও তাকে ধরে শুয়ে রয়েছে। এই পুতুলটা এখানে এলো কি করে? আমি তো সৌম্যটাকে। কনক দেখে পুতুলটা তার বিছানার পাশে এসে দাঁড়িয়েছে। কনকের রক্ত হিম হয়ে যায়। আমি ভয় পাচ্ছি, কিন্তু আমাকে সাহসী হতে হবে। আমাকে বিপদ থেকে মুক্তি পেতে হবে। আমাকে। আচমকাই ঘুমটা ভাঙতে কনক নিজেকে আবিষ্কার করে ঘেমে নে স্নান। তখন বাইরে গাছপালাগুলো নড়ছে। টিনের ঘর একেই অস্বাভাবিক গরম হয়, কিন্তু বর্ষার মধ্যে বেশ ঠান্ডা। মাথার কাছে সিঁথির ফাঁকে ফুরফুরে হাওয়া। মা সেই থেকেই ঘুম হচ্ছে। সৌম্যদা ইঞ্জেকশন দেওয়ার পরে কিছুক্ষণ সময় জ্ঞান এসেছিল। ওইটুকু সময় মাকে উঠিয়ে দুটো খাইয়ে দিয়েছিল কনক। তারপর থেকে মায়ের আর কোনো জ্ঞানই আসছে না। কনক মনে মনে ভাবে, না, আমাকে কালকে সৌম্যদার সঙ্গে একবার দেখা করতেই হবে, একবার দেখা করতেই হবে। অন্যদিকে সৌম্য পুতুলটিকে টেবিলের ওপর রেখেই সে শুয়ে আছে, কিন্তু একটা অমুক নেশা সৌম্যকে আকৃষ্ট করছে। ঘুম এসেও আসছে না, বারবার পুতুলটার দিকে নজর পড়ছে। এখন চোখের সামনে পুতুলটাকে দেখে কেমন যেন মনে হচ্ছে এক নারী সুধা। তার কালো রঙের সালোয়ার কামিজের আড়ালে তার দৈহিক সৌষ্ঠবটা কত সুন্দরী না হবে। আচ্ছা, এই পুতুল কি আমার ধ্বংসের কারণ হবে? মনে মনে ভাবে সৌম্য। ছোটবেলায় কত পুতুল দিয়ে খেলা করেছি, কিন্তু এখন এই পুতুলটাকে দেখে এত বিভৎস কেন মনে হচ্ছে? নাকি আমার হিংস্রতাই আমাকে বিভৎস করে তুলছে? মনে মনে ভাবে সৌম্য। ঘুম কিছুতেই আসে না। সকালে সৌম্যদীপ কনকেরই বাড়ি এলো। এ কি, তুমি সকাল সকাল? হ্যাঁ, আসলে গতকাল রাতে, শোনো না, গতকাল রাতে না আমি স্বপ্ন দেখেছি। দেখি পুতুলটা আমার মাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। তারপর দেখি সে রীতিমতো খাট থেকে নেমে পড়েছে আমার সামনে দাঁড়িয়ে। বিশ্বাস করো, তার আকার উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছিল। কিভাবে যেন মাটির ওই ঘর ভেদ করে, টিনের ছাদ ভেদ করে সে। আমি তো। তুমি কি দেখেছো? সৌম্য চুপ হয়ে যায়। সে বলতে পারে না। যতটা রিয়াকশন কনকের হয়েছে ততোধিক বেশি তারও হয়েছে, কিন্তু তার যে অনুভূতিটা সেটা কনকের অনুভূতির থেকে সম্পূর্ণ অন্যরকম। সে তো পুরুষ, কাজেই নারী পুতুল মানেই বাকিটুকু নিশ্চয়ই বলতে হবে না। এই পুতুলটার মধ্যে কিছু একটা আছে, বুঝলে? এটাকে আমাদের কাছে রাখা ঠিক হবে না। এই পুতুলটা আমাদেরকে ফাঁদে ফেলতে পারে। কিন্তু আমার তো সেরকম কিছু। হ্যাঁ, ধ্বংস করতে পারে অবশ্যই। আমার মনে হচ্ছে এই পুতুলটার মধ্যে দিয়ে কেউ আমাদের ওপরে নজরদারি করছে। এটা কোনো সাধারণ জিনিস নয়, হয়তো এর মধ্যে কোনো অন্ধকার শক্তি লুকিয়ে। মানে? হ্যাঁ, আমার কাছে প্রাচীন তথ্যের কতগুলো বই আছে। সেই বই কালকে রাতে যখন ঘুম আসছে না বসে বসে পড়ছিলাম। একেই আমি ডাক্তার, আমার পড়াশোনা সারা জীবনই করতে হবে। নতুন নতুন ওষুধ, নতুন নতুন অসুখ, আর নতুন নতুন তার চিকিৎসা পদ্ধতি। তা আমার ডাক্তারি বইয়ের আড়ালেই আমার ট্যাঙ্কারের মধ্যে ছিল এটা। বার করে দেখি বহু পুরনো পুস্তক। বইটা হাতে নিয়ে এপাতা ওপাতা করতে ঠিক এমনই একটা পুতুল আমি দেখতে পাই, যার মধ্যে প্রাচীন জাদুকররা আত্মা প্রবেশ করিয়ে রাখত। মানে? হ্যাঁ, বইটায় স্পষ্ট লেখা আছে কোনো অতৃপ্ত আত্মাকে জাদুকরী শক্তির মাধ্যমে পুতুলের মধ্যে প্রবেশ করিয়ে দেওয়া যায়। সেই আত্মা যতক্ষণ না তার অভিপ্রায় সন্তুষ্ট হতে পারছে ততক্ষণ পুতুলের মধ্যে সে বিরাজ করে। এইবার অ্যাক্সিডেন্টলি যদি কোনো রকমভাবে সেই আত্মা এক্স্যাক্টলি যার জন্যে
মৃত্যুবরণ করেছিল, অথবা যদি কোনো খুনোখুনি কেস হয়ে থাকে, সেই ব্যক্তি যদি আত্মার সামনে এসে দাঁড়ায়, তখন সেই আত্মা ততোধিক শক্তিশালী হয়ে ওঠে এবং ওই ব্যক্তির ক্ষতি সাধন না করা পর্যন্ত সে শরীর ত্যাগ করে না। এই ক্ষেত্রে এই পুতুলের মধ্যে শরীর না থাকলেও আত্মাটা রয়েছে, আর এই প্লাস্টিকের শরীরটাকেই সে ব্যবহার করছে। এহাত এহাত করে মানুষের হাতেও বিভিন্ন মানুষের সঙ্গে পরিচিত হচ্ছে। হয়তো ও দেখতে চাইছে ওর মৃত্যুর কারণ যেই মানুষটি, তার ওপরই সে আষ্টে পৃষ্ঠে হয়তো বসবে। আমাদের প্রথমে এই পুতুলের প্রকৃতির গভীরে যেতে হবে। আমি বইটা নিয়ে এসেছি, ওর সম্পর্কে অনেক কিছু লেখা। সৌম্যদীপ আর কনক মিলে পুতুলটাকে ধ্বংস করার পরিকল্পনা করে। তারা বুঝতে পারে পুতুলটা তাদের প্রতিটা পদক্ষেপে নজরদারি করছে। তারা যখন কিছু করার চেষ্টা করছিল, পুতুলটা তাদেরকে যেন বিভ্রান্ত করছে। বইয়ের পাতা উল্টে পড়তে গিয়ে ঘরের মধ্যেই কোথা থেকে একরাশ বাতাস এসে হাজির। দেখে মনে হচ্ছে যেন খুব তাড়াতাড়ি সকাল থেকে সন্ধে হয়ে যাচ্ছে, নাকি তাদেরকে অন্ধকারের দিকে টানছে পুতুলটা। কাকিমা কেমন আছে? ভালো আছে। পাশের বাড়ি জেঠিমা নিয়ে গেছে মাকে। কোথায়? হরিনাম সংকীর্তন হচ্ছে শুনতে। কটা বাজে গো? বিকেল 5টা। কি? আমি সকাল 9টায় এলাম। হ্যাঁ, আমিও তো বুঝতে পারছি না সৌম্যদা, সময় এত দ্রুত কি করে এগোচ্ছে। মা তো গেছে সেই সকালে, দুপুরে বলল খিচুড়ি প্রসাদ খাওয়াবে, খাইয়ে হরিনাম কীর্তন শুনে 7টা-8টার মধ্যে মা হয়তো। হঠাৎ করে কনকের মনে হলো সামনে থাকা পুতুলটা ঘাড় ঘুরিয়ে দরজার দিকে তাকাচ্ছে। সৌম্যদা! সৌম্যও তাকিয়ে দেখে। ভয় পেও না, পুতুলটার শক্তি আমাদের মনের ওপরে প্রভাব ফেলছে। মনের শক্তি দিয়ে মোকাবিলা করতে হবে। কিন্তু সেটা কি করে করব? আমার সত্যি ভয় করছে। আমার ওপর ভরসা করো, একসঙ্গে থাকলে কখনো বিপদ হয় না। আচ্ছা, একটা কাজ করতে পারো কনক। কি? এই গ্রামে পুরনো কোনো মন্দির আছে? হ্যাঁ আছে, ছোট্টবেলায় বাবার সঙ্গে যেতাম। যাবে? চলো, আর এই পুতুলটাকে নিয়ে যেতে হবে, বুঝলে? সৌম্যদীপ কনক পুতুলটাকে নিয়ে বাইকের ওপর উঠে বসে, আর ঘর থেকে বেরোনোর আগে ঘরের চাবিটা রেখে দিয়ে যায় নির্দিষ্ট তুলসী মঞ্চের কাছে। ওইখানেই চাবি থাকে, মা জানে। সকালে ঘুম থেকে ওঠার পর মাকে আরও বেশি অস্বাভাবিক লাগছিল। কনক ভয় পেয়েছিল, তাই জ্যাঠাইমাকে ডেকে বলেছিল, জ্যাঠাইমা, মায়ের শরীরটা আরও বেশি খারাপ। আমার মনে হচ্ছে মায়ের ভেতরে কোনো গোপন কথা মা বলতে পারছে না। তুমি এক কাজ করো না, মাকে একটু তোমার কাছে রাখো। আমার না একটা দরকার আছে বিশেষ, তাই আমি একটু সৌম্য ডাক্তারের কাছে যাব। চিন্তা করিস নে, আমি হরিনাম সংকীর্তনে যাচ্ছি রথিনদের বাড়ি। আজ খাওয়া দাওয়াও আছে দুপুরে, বেদবা মানুষের সেবা। তা তোর মাও তো আমার মতোই, নিয়ে যাব কোন। ভাগ্যিস নিয়ে গেছিলেন, যার জন্য কনক আর সৌম্য বেরোতে পারলো। যখন ওরা ঘর থেকে বেরোয় তখন সূর্যের আলো ক্ষীণ হয়ে এসেছে, আকাশে তারা দেখা যাচ্ছে। কিন্তু গ্রামের মেঠো পথ দিয়ে উজ্জ্বল বাইকের আলো যত ছুটে চলছে, তত বেশি যেন বিকেল গড়িয়ে সন্ধে আরো গাঢ় থেকে গাঢ়তর হচ্ছে। আকাশটা মেঘে ঢেকে গিয়েছে, বিদ্যুৎ চমকাচ্ছে। কনক ভীষণ ভয় পেয়েছে। সৌম্যকে জিজ্ঞেস করছে, কিন্তু একটা সময় ওরা বুঝতে পারে নির্দিষ্ট একটা জায়গার মধ্যে ওরা ঘুরপাক খাচ্ছে, কোনো মন্দিরের কাছে ওরা যেতে পারছে না। কনক বলে, থামো, আমার বড্ড ভয় করছে। আমি কি পাপ করলাম? কিসের সাজা দিচ্ছে এই পুতুল? আমি আমি কিচ্ছু বুঝতে পারছি না সৌম্যদা। ঠান্ডা হও, ঠান্ডা হও। এত উত্তেজিত হলে কিচ্ছু করা যায় না। ঠান্ডা মস্তিষ্কে আমাদের সব কাজ করতে হবে। দেখি। মোবাইল ফোনটা বার করে সে, গ্রামের নাম লিখে দেখতে চায় লোকেশনটা এক্স্যাক্টলি। ভগবান হয়তো সঙ্গে ছিল, তাই লোকেশনটা দিয়ে দেয় ওদেরকে। কাছেই কালী মন্দিরটা বেশ লাল ডট হয়ে বিপ বিপ করছে। ওরা আশেপাশেই রয়েছে, কিন্তু জায়গাটা খুঁজে পাচ্ছে না। মন্দিরের ঘন্টার শব্দটা বেজে ওঠার সঙ্গে সঙ্গেই কনক আর সৌম্যর মনে আশার আলো জাগে। ওরা দ্রুত বাইক নিয়ে সেই দিকে ছোটে। সৌম্যদা, পুতুলটা মনে হচ্ছে হঠাৎ করে কেমন যেন ভারী হয়ে গিয়েছে। ওসব তোমার কল্পনা, ভয় পাচ্ছ বলে। না না, আমার মনে হচ্ছে। আর দেখো, আমার মাথার চুলগুলো বড় বড় ছিল না, বলো কত ছোট হয়ে গেছে না?
পুতুলের চুলগুলো বড় হয়ে গেছে। সৌমদা, আমি তো ফর্সা, দেখো মনে হচ্ছে না আমি কালো হয়ে গেছি। আমার চোখ দুটো ভালো না, কিন্তু দেখো আমার চোখ দুটো কেন। কনক, ধমক মারে সৌম্য। তোমার মাথা বেশি চিন্তা করছে পুতুলটাকে নিয়ে। কি শুরু করেছো? দাও, ওকে সামনে দাও। ধমক মারে সৌম্য, কিন্তু কোনো কাজ হয় না। পুতুলটা কনকের দিকে মুখ করে বসানো, এমনভাবে পুতুলটা কনকের চোখের মধ্যে তাকিয়ে রয়েছে যেন কোনো সম্মোহনী শক্তির মাধ্যমে তাকে আকৃষ্ট করছে। মন্দিরের কাছাকাছি দাঁড়াতেই অসংখ্য কুকুরের চিৎকার এবং শিয়ালের ডাক। গাড়ি থেকে নেমে সৌম্য বলে, কনক, এ কি, কোথায় চললে? কনক, দাঁড়াও। কনক পুতুলটাকে কোলে নিয়ে উল্টো দিকে দৌড়চ্ছে। কনক! সৌম্যও দৌড়তে শুরু করে এবং নির্দিষ্ট একটা জায়গায় তাকে ধরে ফেলে। হে কি, পালাচ্ছ কেন? দাও পুতুলটা, দাও। না না, ওকে দেবো না, ওকে ওরা মেরে ফেলবে। কারা মেরে ফেলবে? দাও পুতুলটা। হাত থেকে ছিনিয়ে নেয় সৌম্য এবং মন্দিরের নিচে যে বটতলা, সেইখানে গিয়ে দাঁড়ায়। দূরে দেখা যাচ্ছে মন্দিরটা। পুরোহিত মশাই কাজ করছে। কোথা থেকে যেন ঝোড়ো বাতাস ছুটে এসে ওদের দুইজনকে গ্রাস করতে চাইছে। সৌম্য বলে, পুরোহিত মশাই, পুরোহিত মশাই, এদিকে। সৌম্য তার শরীরের সমস্ত শক্তি দিয়েও যেন পুতুলটাকে ধরে রাখতে পারছে না। পুতুলটার হাত দুটো উঁচু হয়ে রয়েছে কনকের দিকে। কেউ কিন্তু উঁচু করেনি। মনে হচ্ছে কোনো অবোধ শিশু তার মায়ের কাছে যাবার জন্য হাত উঁচিয়ে কান্না করছে। পুরোহিত মশাই মন্দিরের ঘণ্টা দেবার সঙ্গে সঙ্গেই পুতুলটার ঘাড় মনে হলো ঘুরে গেল এবং তার নাক থেকেও মনে হচ্ছে নিঃশ্বাস বেরোচ্ছে। সৌম্য বুঝতে পারে সৌম্যর একদিকে কনক দাঁড়িয়ে দাঁড়িয়ে রাগান্বিত নিঃশ্বাস ফেলছে, আর একদিকে সেই পুতুলটা। তবুও সৌম্য নিজেকে শক্ত রাখে, মনকে ঠান্ডা রাখে এবং মস্তিষ্ককেও ঠান্ডা রাখে। বৃদ্ধ পুরোহিত মশাই এগিয়ে আসেন। এসেই মন্ত্রপুত জল পুতুলটার ওপর ছিটোতেই একটা কালো রঙের বাতাস চারিদিক থেকে ধেয়ে আসে এইদিকে। এই পুতুলটা তোমাদের বিভ্রান্ত করার চেষ্টা করছে। আমাকে মন্ত্র পড়তে হবে। একে পেলে কোথায় তোমরা? এ তো নিবারণ চাটুর্যের পুতুল। হে তো ওনার বাড়িতে থাকতো। তোমাদেরকে কে দিল? আর নিবারণ তো মরেছে আজ থেকে প্রায় 70 বছর আগে। চুপ হয়ে গেল সকলে। এই পুতুলটা নিয়ে এবার আমরা কি করব? এই যে কনক, এই মেয়েটির মধ্যে পুতুলটি প্রভাব ফেলছে। একে দমন করতে গেলে এই মেয়েটিকে আগে বাঁধতে হবে। আমাদের লোক বলের দরকার। টনা, ঘনা, কোথায় গেলি? মন্দিরের চাতালে কোথা থেকে যেন সন্ডা মার্কা দুটো ইয়ং ছেলে ছুটে এলো। এরা আমার চেলা, মায়েরও চেলা। এই মেয়েটাকে বাঁধ। কনককে বাঁধার জন্যে ওরা শক্ত করে ওর হাত দুটো ধরতেই বুঝতে পারে কনকের শরীরটা অসম্ভব রকম গরম, যেন উত্তপ্ত লাভায় ওরা হাত দিয়েছে। গুরুজি, হাত পড়ে গেল। পড়ুক, ওকে বাঁধ শিগগিরই। মন্ত্রপাঠ হচ্ছে খুব জোরে জোরে, আর কনক তার সঙ্গে চিৎকার করছে। এত জোরেই চিৎকার করছে যে তার চিৎকারে মনে হচ্ছে আকাশ বাতাস ভেদ করে মহাকাশ অবধি তার কণ্ঠস্বর পৌঁছে যাবে। পুতুলটির কিন্তু কোনো হেলদোল নেই। সে চুপ করেই বসে। তার চোখের পাতা নড়ে না, তার হাত পাও নড়ে না। এখন মনে হচ্ছে তার মধ্যে একটা পৈশাচিক হাসি ফুটে উঠেছে। এবার কি হবে? জিজ্ঞেস করে সৌম্য পুরোহিত মশাইকে। পুরোহিত মশাই বললেন, হ্যাঁ, সব ঠিক আছে, একদম চিন্তা করো না। আর আমাকে মন্ত্র পড়তে দাও। মন্ত্রের মাঝখানে থেমে গেলে সমূহ বিপদ। পুরোহিত মশাই, আপনার ঘাড়ে। কয়েক সেকেন্ডের জন্য সৌম্যদ্বীপের জিভের গোড়ায় বোধহয় এই পুতুলটাই ভর করেছিল। যেই সৌম্য এতক্ষণ চোখ বুজে মন্ত্রপাঠ শুনছিল, সেই সৌম্যই পুরোহিতকে কথা বলালো। ওনার জিহ্বার ডগায় মন্ত্রের বদলে নর্মাল কতগুলো কথা উচ্চারণ হওয়ায় ওই কয়েক সেকেন্ডের গ্যাপে পুতুলটা আরো বেশি শক্তিশালী হয়ে ওঠে এবং পুরোহিত মশাইয়ের ঘাড় ধরে মোটকে দেয়। পুরোহিত মশাইকে ঘাড় ঘুরিয়ে পেছন দিকে আর তাকাতে হয় না। 360 ডিগ্রি ঘুরে গিয়েছে তার ঘাড় পুতুলের দিকে, যদিও সেখানে পুতুল দাঁড়িয়ে নেই। হাত পা বাঁধা অবস্থায় বটগাছের সঙ্গে ছিল কনক। কোথা থেকে সমস্ত দড়ি খুলে সে এসে দাঁড়িয়েছে সেইখানে। এইবার কি হবে? পুরোহিত মশাই তো মারা গেলেন। এবার কি হবে?
পুরোহিত মশাইয়ের 2 সাগরেদ, ওরা বললেন, এক্ষুনি এক্ষুনি আপনি দেশলাইয়ের ব্যবস্থা করুন, মন্দিরে তেল আছে, আমরা নিয়ে আসছি। এই পুতুলটিকে ভস্মীভূত না করলে কিছুতেই কিছুতেই কনক মুক্তি পাবে না, বললেন একজন। সৌম্য বলল, কিন্তু আমি তো সিগারেট খাই না, আমার কাছে ছুটে গেল ঘনা মন্দিরের দিকে। সেখানে প্রজ্বলিত প্রদীপের শিখা, ওইখান থেকে আগুন নিয়ে আসতে হবে। কিন্তু ছুটতে ছুটতে গাছের শিকড়ে বেঁধে পড়ে যায় ঘনা, আর ঘনাকে বাঁচাতে গিয়ে আর একজনও পড়ে যায়। সৌম্য বুঝতে পারে নিস্তার নেই, এই পুতুলের থেকে নিস্তার নেই। কনক সৌম্যর হাতটা শক্ত করে ধরে আর কাঁখে নেয় পুতুলটাকে, নিয়ে বলে, চলো, আবার অসুবিধে কি আছে? সব ঠিক আছে, কিচ্ছু নেই, আমি সবসময় তোমার পাশে থাকবো। তুমি পাশে না থাকলে আমি বিপদ থেকে কি করে রক্ষা পেতাম বলো তো? হ্যাঁ, আমরা একসঙ্গে থেকেছি, কিন্তু এটা তুমি কি করলে কনক? পুরোহিত মশাইকে মারলে কেন? দুষ্টু লোক, ও তো বদমাস। নিবারণ চাটুর্যে কিচ্ছু করেনি, ওই তো আমায় পুতুলটা দিয়েছিল। কি? হ্যাঁ, ওই তো পুতুলটা দিয়ে আমাকে বললো এটা আমার কাছে রাখতে। এদিকে দেখো, নিবারণ চাটুর্যের নামে দোষ দিচ্ছে। উনি কত ভালো জাদুকর, এই গ্রামে জাদু দেখাতে এসেছিল। লোকগুলো শুধু শুধু ওনাকে পুড়িয়ে মারলে এই বট গাছের সঙ্গে। উনি কি দোষ করেছিল? হ্যাঁ, বাচ্চারা উধাও হয়ে যাওয়া উনি জাদু করে দেখাতো। একদিন সত্যি সত্যি একটা বাচ্চা উধাও হয়ে যায়, পরে তাকে পাওয়া যায় মরা কাটা ঘরে। এটা কি ওনার দোষ? সৌম্য কেঁপে ওঠে, কিচ্ছু বলতে পারে না। আচ্ছা, আমাকে তুমি কথা দিয়েছো না তুমি আমাকে বিয়ে করবে? সৌম্য মনে মনে চিন্তা করে, কবে ওকে প্রতিশ্রুতি দিল বিয়ে করবে, কিন্তু এই মুহূর্তে বিপরীত কিছু বললেই বিপদ। সৌম্য জানে বিপদ তার সঙ্গেই রয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমায় তো বিয়ে করবো। হ্যাঁ, তাহলে কালকেই করি। আর তোমার বাবা মাকে খবর দেওয়ার দরকার নেই, ওনারা তো আমাকেই ছোটবেলা থেকেই পছন্দ করেন। তাছাড়া আমরা কত বড় বউ খেলা করেছি। হ্যাঁ, আমরা বড় বউ খেলা করেছি। সৌম্য মনে করার চেষ্টা করে, কিন্তু কিছুতেই মনে করতে পারে না। সে বলতে যাচ্ছিল, কিন্তু তোমার সঙ্গে তো আমার উচ্চ মাধ্যমিকে পড়ে। ঠিক আছে চলো। বাইকটা স্টার্ট করে যখন গাড়িতে বসে ওরা 3 জন, হ্যাঁ, পুতুলটিও তো এখন একজন হয়ে গিয়েছে। সৌম্য বুঝতে পারে গাড়িটা ভারী হয়েছে, পুতুলের মধ্যে বোধহয় প্রাণশক্তি সঞ্চার হয়েছে। গাড়িতে পুতুল থাকলে অতটা বোঝা যায় না, কিন্তু এখন বেশ ভারী, তাই টানতে অসুবিধে হচ্ছে সৌম্যর। মা মা, বাড়ি ফিরে একদম স্বাভাবিক হয়ে গিয়েছে কনক। অনেকক্ষণ আগেই জ্যাঠাইমা আর মা ফিরে এসেছে। জ্যাঠাইমার বাড়িতেই মা সন্ধ্যা দেবী ছিলেন। কনককে হাসি খুশি অবস্থায় দেখে তিনি এগিয়ে এসে বললেন, হ্যাঁ রে, কোথায় ছিলি? আমার চিন্তা হয় না? হো মা, ধীরে বয়সে পুতুল নিয়ে ঘুরছিস কেন মা? মা দেখো কত সুন্দর। হ্যাঁ, কনক পুতুলটির মুখটা ঘুরিয়ে মায়ের দিকে দেয়। মা তাকিয়ে রয়েছে পুতুলটার দিকে, চোখগুলো অসম্ভব রকম ভয়ে আর্ত। সৌম্যর দিকে তাকাতেই সৌম্য তাকে ইশারা দিয়ে চুপ করতে বলে। ও মা, কালকে আমার বিয়ে, আমাকে সাজিয়ে দেবে তো? ছোটবেলায় যেমন তুমি আমায় সাজিয়ে দিতে, মনে পড়ে? আমাকে চুল বেঁধে দিতে, আমাকে খোপা বেঁধে দিতে, খোপার মধ্যে বেলি ফুলের মালা গুঁজে দিতে, কত পুঁতির গয়না পরাতে, মনে পড়ে? মা সন্ধ্যা মনে করার চেষ্টা করে। হ্যাঁ, মেয়েকে নিয়ে পুতুল বিয়ে খেলা উনি করেছে, কিন্তু অমন ডিটেলসে ওই ছোট্টবেলার 3-4 বছরের কথা কনকের তো মনে রাখা পসিবল নয়। তাছাড়া ওই রকম করে সাজিয়ে পুতির মালা দিয়ে তো উনি গ্রামে খেলা করতেন, মুর্শিদাবাদে। আর সেই সব স্মৃতির কথা তো কোনোদিন কনককে বলেননি। তাহলে কাকিমা, একটু এদিকে। সৌম্য, কি হয়েছে ওর? আমি জানি গতকালকে আমার শরীরটা খারাপ করেছিল, প্রেশারটা বোধহয় একটু বেশি লো হয়ে গিয়েছিল বলে অজ্ঞান হয়ে গিয়েছিলাম। আমাকে সকালে ঘুম থেকে ওঠার পরই কনক বারবার জিজ্ঞেস করে আমার মুখটা কেন ভার। বিশ্বাস করো বাবা, আমার শরীরের জ্বালা আমি আমার মেয়েকে বলতে চাই না। আমি এও জানি প্রাণবায়ু আমার মধ্যে আর বেশি দিন নেই, কিন্তু মেয়েটার একটা হিললে না করা পর্যন্ত তো মরতেও পারবো না। আমি কথা দিচ্ছি কাকিমা, কনকের সব দায়িত্ব আমার। ও আমাকে স্বেচ্ছায় বিয়ে করতে চাইছে, আর যে রমণী স্বয়ম্বর বাছে তাকে গুরুত্ব দিতে হয়। সে আমাকে বেঁচেছে, আমি ওকে কালকেই বিয়ে করব। একটা খারাপ খবর আছে কাকিমা। কি? মন্দিরের পুরোহিত উনি মারা গেছেন। হ্যাঁ,
মন্দিরের পুরোহিত? ও তো ও তো কালকেও ও তো কালকেও বলতে বলতে কেঁদে ফেললেন কনকের মা সন্ধ্যা দেবী, যিনি কিছুক্ষণ আগে এই রাধাকৃষ্ণের কাছে গিয়েছিলেন, ভোগও খেয়ে এসেছেন। সেই পুরোহিত সন্ধেবেলায় মারা গিয়েছে। পুরো ঘটনা শুনতেই কনকের মা হিম হয়ে গেল ভয়ে। পাশে দাঁড়িয়ে থাকা জ্যাঠাইমা বললেন, নিবারণ চাটুর্যের জাদুকরি আমাদের গ্রামে খুব চলতো। তখন তো কনকের জন্মানোর কথা নয়। তাছাড়া সে তো আজ থেকে প্রায় 50-60 কি 70 বছরও হতে পারে। আমি বিয়ের পরে এখানে এসে তোমার জ্যাঠার মুখে শুনেছিলাম সন্ধ্যার বড় বোধহয় তাকে দেখেছিল, নাকি দেখেনি সন্ধ্যা? সন্ধ্যা বসে বসে ঘাড় নাড়ে, না দেখেনি, তবে তার অসীম জাদুকরির কথা আমিও শুনেছি। পুতুলের মধ্যে সে আত্মাকে স্থানান্তরিত করত এবং মঞ্চে দাঁড়িয়ে মানুষের বাচ্চাগুলোর সাথে সেই খেলাই খেলতো। বাচ্চাদের আত্মা নিয়ে পুতুলের ভেতর ঢুকিয়ে পুতুলকে কথা বলাতো, তারপরে মন্ত্র বলে আবার পুতুলের আত্মা বাচ্চাদের মধ্যে ফিরিয়ে দিত। কিন্তু একদিন ওর চালে ভুল হয়ে যায়, আত্মাটা ফিরে আসে না বাচ্চাটার মধ্যে। তারপর সেই বাচ্চাটাকে নিয়েই তো গ্রামে হই হই রই রই কাণ্ড। যদিও সবটাই শোনা, কিন্তু সেই সবের সঙ্গে এই পুতুলের সংযোগ কি করে হয়? নিবারণ চাটুর্য তো আগে মুর্শিদাবাদ থাকতো। আমার ঠাকুমার মুখে। কনকের মা সন্ধ্যা কিছু একটা যেন আড়াল করার চেষ্টা করছে, বুঝতে পারে সৌম্য, তবুও সে কিছু বলে না। দুদিন পর বিয়ের অনুষ্ঠান ঠিক করা হয়। কনক তো পরের দিনই বিয়ে করতে চেয়েছিল, কিন্তু সৌম্যকে অনেক বুঝিয়েছে। কনক মেয়েটা দুদিনে একদম বদলে গিয়েছে। পুতুল ছাড়া এখন তার কোনো কথা নেই। স্নান করতে যাওয়ার সময় পুতুল, খেতে বসার সময় পুতুল, ঘুমানোর সময়ও পুতুল। সব সময় পুতুলটার গায়ে নাক ঠুসে কি যেন গন্ধ শোকার চেষ্টা করে, ও কি একটা আবিষ্কার করার চেষ্টা করে। পুতুলের মতো হাতে পায়ে কালো কাঁড় বেঁধেছে, মাথার চুলগুলোকে ছেড়ে রাখে, চোখে কাজল লেপটে রাখে, পাশাপাশি পুতুলকে দাঁড় করিয়ে নিজেকে দেখে। গ্রামে উৎসব মুখর পরিবেশ তৈরি করা হয়েছে। সৌম্য বুঝতে দিতে চায় না কনককে এই দেশে মারাত্মক রকমের অসুস্থ। মণ্ডপ সাজানো হয়েছে বিশেষ কৌশলে। ডাকা হয়েছে শহর থেকে এক ওঝাকে। রং বেরঙের আলোকসজ্জা, ফুলের মালা, সুগন্ধি ধূপ, সব কিছু। ডাকা হয়েছে একজন বিউটিশিয়ানকেও, গ্রামের কোণে সাজায়। কনক গায়ে হলুদের পর ঘরে বসে আছে। তার সাথে তার বন্ধু বান্ধবী বলতে কেউই নেই। গোটা কয়েক গুনতি লোকজনের মাধ্যমেই বিয়েটা সারতে চাইছে সৌম্য। বাড়িতে বাবা মাকে ফোন করে ডিটেলসে সবটা বলতে ওনারা বলেছেন, দেখ বাবা, যা ভালো বুঝিস। এমনিতে তো মেয়েটা খুব ভালো, এখন এমন কেন যে হলো সেটা বোঝার জন্যই বাবা বিয়েটা আমায় করতে হবে। আমি পার্লার থেকে এসেছি, তোমাকে সাজাবো, বিউটিশিয়ান বলে। হুমা, তাই? আমার জন্য? এই দেখ, আমার জন্য। ওকেও কিন্তু সাজাতে হবে। প্রথম প্রথম বিউটিশিয়ান ভাবে মেয়েটি বোধহয় আড্ডা মারছে, কিন্তু ওর হাসি কেমন যেন অস্বাভাবিক, আর 5টা সাধারণ কোণের মতো নয়। বিউটিশিয়ান তার সাজগোজের সরঞ্জাম বের করে কনককে সাজাতে শুরু করে। প্রথমে চোখ, তারপর ঠোঁট, সবই সুন্দর, কিন্তু হঠাৎ করে কনকের মুখের অদ্ভুত পরিবর্তন শুরু হয়। কনকের চুলগুলো হঠাৎ অস্বাভাবিকভাবে লম্বা হতে শুরু করে, এক ধারে ঝুলতে থাকে। তার চোখ দুটো লাল হয়ে ওঠে, মুখমণ্ডল ধীরে ধীরে কালো বরণ ধারণ করে, ঠোঁটের চারপাশে কালো রেখা দেখা দেয়। কনকের মুখ থেকে একটা ভয়ঙ্কর হাসি বেরিয়ে আসে। ও মা, এ কি হচ্ছে? এ তো মানুষের মুখ নয়। বিউটিশিয়ানের চিৎকারে বাড়ির সবাই ছুটে আসে। তারা দেখে কনক কোণের সাজে বসে, কিন্তু মুখমণ্ডলের ভয়ঙ্কর পরিবর্তন। সবাই হতভম্ব। কনক, কি হয়েছে মা? তুই ঠিক আছিস? ঘাড় পেছন দিকে বসেছিল কনক। আমি কনক নই, আমি আমি বলে কনক নিজের ঘাড়কে 360 ডিগ্রি ঘুরিয়ে ফেলে। বিউটিশিয়ান সহ আর যে কজন টুকটাক লোকজন ছিল প্রত্যেকেরই নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। ওদিকে মণ্ডপে বিয়ের লগ্ন পেরিয়ে যাচ্ছে। সৌম্য বসে রয়েছে, কনকের দেখা নেই। পুরুত ঠাকুর মন্ত্র পড়ছে, পাশে ওঝাও রয়েছে। দেখো বাবা, বিয়ের সময় পেরিয়ে যাচ্ছে, এ কনেকে আনো।
কনক কোথায়? কনক, কনক! এদিকে বাড়ির ভেতরে ভয় আর আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সবাই চেষ্টা করছে কনককে শান্ত করতে, কিন্তু তার কাছেই কেউ যেতে পারছে না। দাদা, দাদা, সর্বনাশ হয়ে গিয়েছে। কি হয়েছে? সৌম্যদীপ যে হাসপাতালে কাজ করে সেইখানেই এই ছেলেটা পরিষ্কারের কাজ করে। তারা নিমন্ত্রিতদের মধ্যে ছিল। কনকের অসুস্থতার কারণটাও তারা জানে। দাদা, বৌদি! সৌম্যদীপ গলার মালাটাকে ছিঁড়ে ফেলে ছুটতে থাকে বাড়ির ভেতরে। ছোট্ট টিনের বাড়ির মধ্যে বিয়ে দেওয়া সম্ভব নয়, তাই মাঠে একটা মণ্ডপ করা হয়েছিল। আর মাঠে মণ্ডপ করার একটি কারণ, ওঝা যাতে তার কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারে। সৌম্যদীপকে ছুটতে দেখে ওঝাও বেরিয়ে আসে। বাড়ির ভেতর ঢুকে দেখে ভয়ঙ্কর এক রূপ। কনক, কি হয়েছে? কি হয়েছে তোমার? আমি কনক নই, আমি আমি পুতুল, পুতুল। আমি ফিরে এসেছি। কনক, কনক, তোমাকে আমি ভালোবাসি। দেখো, দেখো, এমন করো না। কনক! কনকের চুল অস্বাভাবিক লম্বা, চোখ লাল, মুখমণ্ডল আর প্রাচীন আত্মার প্রতিফলনে এক ভৌতিক সজ্জা। কনকের এই রূপ এক অশুভ শক্তির উদ্ঘাটন। সৌম্যদীপ বিশ্বস্ত প্রেমিক, তাই এই রূপ দেখেও সে কনককে ভালোবাসার কথা বলেছে, আর বলেছে তার সঙ্গে থাকবে। কনকের মুখের অস্বাভাবিক পরিবর্তন করতে করতে সে পিছুপা হয়েই এগিয়ে আসে তার মায়ের কাছে। কনকের মা মেয়ের পরিবর্তন দেখে দুশ্চিন্তায় ভেঙে পড়ে। তার মা রীতিমতো চিৎকার করতে থাকে। কি হয়েছে? বল মা, বল। হে কি, হে কি! মারিয়াম, তুই ফিরে এসেছিস? কনকের অট্টহাসি শুরু হয়। তার হাসিতে পুরো বাড়ি কেঁপে ওঠে। হে কনক না, হে মারিয়াম, মারিয়াম! ও মারিয়াম ওরফে কনক, ওরফে সেই কালো পুতুল বাচ্চাদের মতো হাসতে শুরু করেছে। কনককে সাজানোর জন্যে বিউটিশিয়ান সামনে যেসব অর্নামেন্টস রেখেছিল সেইগুলো দিয়ে সে খেলা শুরু করেছে। পাউডার ফেলে হাতের ছাপ দিচ্ছে, মুখে মাখছে, চোখে কাজল লেপছে। কনক, তুমি এগুলো কি করছো? ও কনক নয় বাবা, ও মারিয়াম। মারিয়াম? আপনি এটা কি বলছেন কাকিমা? মারিয়ামকে? আমার আমার ছোট বোন মারা গেছে, কিন্তু আমি ফিরে এসেছি, আমি ফিরে এসেছি। এটা আমার বাড়ি, আমার বাড়ি। তুই আমায় ভুলে গিয়েছিলি, আমি তোকে ভুলিনি। দেখ, দেখ, আমি তোর কোনো ক্ষতি করিনি মারিয়াম। তুই কি চাইতিস? কি চাইতিস বল? আমি এই বাড়িতে থাকতে চাই। এটা আমার বাড়ি, এখান থেকে কেউ আমাকে তাড়াতে পারবে না, কেউ না, কেউ না। কনক, তুমি শুনতে পাচ্ছ? ভয় পেও না, আমি আমি আছি, আমি আছি। সৌম্য এক পা দুপা করে কনকের কাছে এগিয়ে যায়। দেখো, তুমি যেই হও, কনককে ছেড়ে দাও। কনক খুব ভালো মেয়ে, ওকে শান্তিতে থাকতে দাও, ওকে ছেড়ে দাও, ছেড়ে দাও। মারিয়াম, মারিয়াম, ওকে ছেড়ে দে, আমার একমাত্র মেয়ে, আমার বাঁচার। চুপ, একদম চুপ! হঠাৎ করে বলে ওঠে মারিয়াম। যেই ঘরটি কিছুক্ষণ আগেও ফুলের সুবাসে মখমল হয়েছিল, সেই ঘর এখন ভয়ের আবেশে ভরা। সৌম্যদীপ জিজ্ঞেস করে কনকের মাকে বাধ্য হয়ে, আমাকে সবটা একটু খুলে বলুন কাকিমা, কি হয়েছে এখানে? কে মারিয়াম? আর এগুলো কি হচ্ছে? না বললে কি করে বুঝবো? কনকের মা কান্না করে। মারিয়াম, মারিয়াম আমার বোন। আমি কখনো ভাবতে পারিনি এই কথা। কি বলতে চাইছেন একটু ঠিক করে বলুন। আমরা মুর্শিদাবাদে বড় হয়েছি সৌম্য। মারিয়াম আমার বোন, আমার থেকে ছোট, অনেক সুন্দরী ছিল আমার থেকে। ওর মুখমণ্ডল ছিল নিখুঁত, বড় বড় চোখ দুটো গভীর আর মায়াবী, সুন্দর হাসি, এক ঝলকেই যে কাউকে মুগ্ধ করতে পারত। ওর চুল ছিল ঘন কালো আর কোমর ছুঁই ছুঁই, সৌন্দর্য একেবারে রূপকথার রাজকুমারীর মতো। মারিয়ামের বড় বড় মায়াবী চোখ, নিখুঁত মুখমণ্ডল, মুগ্ধকর হাসি ওকে এক অনন্য সৌন্দর্যের অধিকারিণী করেছিল।
সকলের মন কাড়ত সে। কনকের বাবা মানে আমার স্বামী মুর্শিদাবাদে কন্ট্রাক্টরের কাজ নিয়ে গিয়েছিলেন। আমাদের বাড়িতে ওর আশ্রয়ের ব্যবস্থা করা হয়েছিল। আমার বাবা মানুষজনকে খাওয়াতে খুব ভালোবাসতেন। কনকের বাবা দেখতে শুনতে খুব সুন্দর ছিল, তাই উনি ভেবেছিলেন হয়তো আমার বিয়েটা, বলে নিজের মুখমণ্ডলের ওপরে হাত দিলেন সন্ধ্যা। এমনিতে তো আমি দেখতে খুব একটা ভালো নই, কুৎসিত। ছোটবেলায় আমার বিয়ে দেওয়া নিয়ে বাবা মায়ের মনে বিরাট একটা ভয় ছিল। পাত্রপক্ষ দেখতে এলে দিদিকে মানে মারিয়ামকে সরিয়ে রাখা হতো আর আমাকে সামনে এগিয়ে দেওয়া হতো, যাতে আমায় পছন্দ করে আর দিদিকে নয়। কিন্তু একটা কথা আমি বুঝতে পারছি না কাকিমা, আপনি সন্ধ্যা, সে মারিয়াম। হ্যাঁ, আমার বাবার আর মায়ের বিয়ের পরে সন্তান হচ্ছিল না। আমার বাবারই এক বন্ধু আব্দুল চাচা তার স্ত্রীর মৃত্যুর পরে মারিয়ামকে তুলে দেয় বাবার হাতে। আর এমনই কপাল, সেই বছরই আমি মায়ের গর্ভে আসি। তাই মারিয়ামকে আমার বাবা মা সব থেকে বেশি ভালোবাসত, তাকে ঘরের লক্ষ্মী বলে মনে করত। তার শিক্ষাতেই তাকে বড় করা হয়েছে। তার নীতি ধর্ম কোনো কিছুই পরিবর্তন করতে বলা হয়নি তাকে। সে স্বাধীন ছিল, আমাকে খুব ভালোবাসত। ছোটবেলায় আমাকে স্নো পাউডার দিয়ে সাজিয়ে চুল বেঁধে খোপায় কাঁটা গুঁজে দিত, কিন্তু শত সাজালেও তার মতো সুন্দর আমায় লাগতো না। কোনো দিন আমিও তাকে সাজিয়ে দিতাম সুন্দর করে, কিন্তু ইচ্ছে করেই তার চোখে বেশি করে কাজল, ঠোঁটে লিপস্টিক লেপটে দিতাম যাতে তাকে কুৎসিত লাগে। কিন্তু অত কিছু বেশি দেবার পরেও তার সৌন্দর্য কিছুতেই যেন ঢাকতে পারতাম না। কিছুই হতো না যদি কনকের বাবা আমার বদলে তাকে পছন্দ না করত। দেখতে এসেছিল সে, আমাদের বাড়িতে থাকতো বলে সন্ধেবেলায় সন্ধ্যা আরতি থেকে শুরু করে সব বিষয় লক্ষ্য রেখেছিল সে। দিদিকে সামনাসামনি বাবা মা না আনলেও কপালের ফের একদিন সে দিদিকে দেখে ফেলে। আমি আর মারিয়াম একসঙ্গে ছিলাম। আমার স্বামী মারিয়ামের প্রতি আকৃষ্ট হলে আমি সহ্য করতে পারি না। আমি আমি খুব কান্নাকাটি করি। এদিকে বাড়িতে তার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে। বাবা মা জানে সে আমাকে পছন্দ করেছে। তাকে যখন জিজ্ঞেস করেছিল, বাবা আমার মেয়েকে তো দেখলে বাবা, তা তোমার পছন্দ হলো? কনকের বাবা জানতো মারিয়াম আমার বড় বোন, তাই সে বলেছিল, হ্যাঁ আপনার মেয়েকে আমার পছন্দ হয়েছে। কিন্তু বাবা যে নিজের মেয়ে বলে সেই মুহূর্তে মারিয়ামের জায়গায় আমার নামটা উল্লেখ করেছিল বুঝতে পারেনি। বিয়ের মণ্ডপে যখন আমাদের চার চোখ এক হয় তখন কনকের বাবা রীতিমতো হতভম্ব হয়ে যায়। লগ্নভ্রষ্ট হব বলে সে আমাকে বিয়ে করে। বিয়ের পরে সে আমায় জানায় সে আমাকে খুব শিগগিরই ছেড়ে দেবে। এখন সে আমায় শহরে নিয়ে যাচ্ছে ঠিকই, কিন্তু আমাকে সে ভালোবাসতে পারবে না, কারণ মারিয়ামের প্রতি তার আকর্ষণ সব থেকে বেশি। আমি সহ্য করতে পারিনি। বিয়ে করে সেই দিনই আমায় নিয়ে এসে চলে আসে। তারপর স্বামী স্ত্রীর সম্পর্ক বুঝলে বাবা। আমার গর্ভে সন্তান আসতেই মারিয়ামের প্রতি আকর্ষণ কমে যায় তার। কনকের বাবা বিয়ের পরে অষ্টম মঙ্গলায় আমাকে নিয়ে গিয়েছিল মুর্শিদাবাদ। আমি তাকে চোখে চোখে রেখেছিলাম দিদির থেকে দূরে সরিয়ে। মারিয়াম কিন্তু তখন আমার কাছে আসেনি। বোধহয় মনের গোপন কুমনিকোঠায় সে কনকের বাবাকে পছন্দ করেছিল, কিন্তু সে যে আমার বাবা মার রক্তের নয়। বাবা মার কাছে সে আঘাতটা সহ্য করতে সে হয়তো পারেনি। বাড়ি ফিরে আসার পরে পলাশিতে শ্বশুর শাশুড়িকে নিয়ে আমার সংসার ভালোই চলছিল। একদিন ফোনে কথা বলতে শুনলাম আমার বরকে। জানতে পারলাম সে মারিয়ামকে নিয়ে নাকি পালাবে। আমাকে রেখেই পালাবে। কিন্তু ততদিনে আমি অন্তঃসত্ত্বা হয়ে পড়েছি। প্রকৃতির অবস্থা আর কি, বুঝতেই পারছো। আমি সেই দিন রাতে জেগেছিলাম, জানতাম সে পালাবে। আমি জানতাম। যখনই সে আমাকে রেখে ঘর থেকে বেরোতে গেল তার পা দুটো আঁকড়ে ধরে কান্না করে বলেছিলাম, যেও না গো, আমি কুৎসিত, আমার তোমার পছন্দ না, মারিয়ামকে তোমার পছন্দ। আমি জানি, কিন্তু আমি যে অন্তঃসত্ত্বা, এখন কি হবে? সন্তানের টানেই বোধহয় কনকের বাবা আমাকে ছেড়ে আর বেরোতে পারেনি। মারিয়াম সারা রাত নাকি বিয়ের পোশাক পরে বসেছিল। সে বুঝতেই পারেনি তার সঙ্গে ধোঁকা দেওয়া হবে। মারিয়াম আত্মহত্যা করে। এখনো হয়তো তার আত্মা মুক্তি পায়নি।
তুমি আমাকে ধোঁকা দিয়েছিস। তুই আমার প্রেমকে তোর বর উপেক্ষা করেছে, আমি তাকে কি করে ছেড়ে দিতাম বল? মুর্শিদাবাদ গেছে, হ্যাঁ, তোর বাড়ি, জায়গা জমি তোর নামে করতে। আমাকে আমাকে তোর বাবা মা মেয়ে বলতো, আমার ভাগ নেই কেন তাহলে? আমি পালিত তাই? আমি সব নিয়ে নিয়েছি, সব। তোর বরটা ট্রেনে করে ফিরছিল, ওর ঘরটাকে বলে আবার সেই রকমভাবে হেসে ওঠে সে। মারিয়ামের সৌন্দর্য তাকে রূপকথা রাজকুমারী করে তুলেছিল সৌম্য, কিন্তু মৃত্যুর পরে তার এই সৌন্দর্য ভয়ঙ্কর এবং আতঙ্কিত হয়ে উঠেছে। কনকের মধ্যে অস্বাভাবিক আচরণ ক্রমাগত তীব্র হয়। মা কান্নাকাটি করে, এখন তাহলে কি করব? আমি যে পারছি না বাবা, আমি সত্যি পারছি না। আমার মেয়েটাকে ফিরিয়ে নিয়ে এসো, ফিরিয়ে নিয়ে এসো। কনকের ভেতরে মারিয়ামের সত্তা বারবার শক্তিশালী হয়, বাচ্চার মতো খিলখিল করে আর আচরণও ভয়াবহ। আমি তো কাউকে ছাড়বো না, কাউকে ছাড়বো না। সৌম্য বলে, এখন কান্নাকাটি করার সময় নেই কাকিমা। হে কি, আপনি এতক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছেন, কিছু করছেন না কেন বাবা? ওঝাকে জিজ্ঞেস করে সৌম্য। ওঝা বলে, এ তো খুব শক্তিশালী আত্মা, এর সঙ্গে লড়তে গেলে তো আমি একা পারবো না। সে কি আপনি? হ্যাঁ। কে তুই? ছাড়, ছাড় ওকে। তুই কেন এসেছিস? ওনার সঙ্গে সঙ্গে সৌম্য বলে, হ্যাঁ আমি আপনাকে সাহায্য করছি। আমার হবু স্ত্রীর মধ্যে কেন ঢুকেছো মারিয়াম? বেরিয়ে যাও, বেরিয়ে যাও। দেখ দেখ, তোকে আমি সঙ্গে নিয়ে যাব। ওঝা তার সরঞ্জাম ধর্মীয় পুস্তক নিয়ে আসে। সে বেশ দৃঢ়তার সঙ্গে মাটির মধ্যে বসে মন্ত্র উচ্চারণ করতে থাকে। সৌম্য তাকে সবটা বলতে গেলে ওঝা বলে, আমি সব শুনেছি দরজার কাছে দাঁড়িয়ে, সেই কারণেই তো বললাম এ খুব শক্তিশালী আত্মা। কোনো রকমভাবে নিবারণ চক্রবর্তীর পুতুলের মধ্যে সে প্রবেশ করেছে, এবং প্রবেশ করার পর নিবারণ চক্রবর্তীর অতৃপ্ত আত্মার মাধ্যমেই সে কনকের কাছে এসেছে। এবং এসে ভাগ্যের এমনই অবস্থা, কনকের মাকে দেখে তার ছোটবেলার এবং বড়বেলার সমস্ত স্মৃতি মনে পড়ে গিয়েছে, এবং তার মধ্যে একটা প্রতিশোধের স্পৃহা জাগরিত হয়েছে। আমি চেষ্টা করব, তবে এটা ভীষণ কঠিন কাজ আমার পক্ষে। ওঝা কনকের সামনে দাঁড়ায়, মন্ত্র পড়ে, কনকের চারপাশে পবিত্র রেখা টানে। হে প্রেতাত্মা, আমি তোমার সাথে কথা বলতে চাই। তুমি কেনই মেয়ের শরীরে প্রবেশ করেছো? কি চাইছো তুমি? আমি প্রতিশোধ, আমাকে ধোঁকা দেওয়া হয়েছে, আমি শাস্তি চাই। আচ্ছা, তোমাকে আমরা শান্তি দেব। তুমি কি শাস্তি দিলে ওর আত্মাকে ছাড়বে? বলো বলো, কনককে মুক্তি দাও, ওর শরীর তোমার স্থান নয়। ওঝার উপস্থিতি কিছুক্ষণের জন্য আশার আলো জাগিয়েছিল। মারিয়ামের আত্মা এতটাই শক্তিশালী যে শেষ পর্যন্ত তার মন্ত্র এবং পবিত্র রেখা মারিয়ামের শক্তিকে সামগ্রিকভাবে হ্রাস করলেও অপ্রতুল প্রমাণিত হয়। হে প্রেতাত্মা, তোমায় নির্দেশ দিচ্ছি, তোমাকে আমরা চির শান্তি দেব। তুমি তুমি আর কি চাও বলো? বলো, আমি শান্তি চাই, দেব, সব দেব। তুমি তুমি শুধুমাত্র এই বাচ্চা মেয়েটা শরীর থেকে চলে যাও, চলে যাও। আমাকে কেউ থামাতে পারবে না, আমি প্রতিশোধ তুলবই, তুলবই। ওঝা আবার মন্ত্রপাঠ শুরু করে, কিন্তু মারিয়ামের হাসির শক্তির তীব্রতা তাকে অসহায় করে তোলে। আচমকাই কনক দৌড়ে এগিয়ে আসে ওঝার কাছে। তার আক্রমণ ক্রমশ ভয়াবহ হয়, তার চোখ লাল হয়ে ওঠে, সে আরো জোরে চিৎকার করে, এবং কনক আর মারিয়ামের একসাথে শক্তির কাছে ওঝা হার মানে। তার মুখ থেকে রক্তবমি শুরু হয় এবং সে মাটিতে লুটিয়ে পড়ে। আপনি ঠিক আছেন? ঠিক আছেন? ততক্ষণে ওঝার নিঃশ্বাস পেরিয়ে গিয়েছে। আমার পক্ষে কিছু করা সম্ভব হচ্ছে না, আমি এখন কি করব বাবা? কনকের মা জিজ্ঞেস করে। ওঝা নিঃশ্বাস বেরিয়ে যায়, আর পুরো বাড়ি ভয়ের ছায়ায় নেমে আসে। ওঝার মৃত্যুর পরে সৌম্য বুঝতে পারে কনককে এই অবস্থায় মুক্ত করা সম্ভব নয়। সে কনকের কাছে এগিয়ে আসে, তার চোখে মুখে গভীর প্রেমের প্রতিচ্ছবি ফুটিয়ে তোলে। আমি তোমায় ভালোবাসি তো, তুমি আমায় ভালোবাসো না? তুমি সংসার করতে চাও না আমার সঙ্গে? হ্যাঁ? অন্যদিকে কনকের মা কাঁদতে কাঁদতে বলে, আমি বুঝতে পারছি না,
আমি জানি না কি হবে সৌম্য, আমি জানি তুমি আমার কনককে ভালোবাসো। ওকে তুমি রক্ষা করো বাবা, ওকে তুমি রক্ষা করো। সৌম্য কনকের হাতটা শক্ত করে চেপে ধরতেই মারিয়াম কনকের ভেতরে ঠান্ডা হয়ে যায়। তার চোখ দুটো ধীরে ধীরে স্বাভাবিক হয়ে ওঠে। সৌম্য বলে, তুমি আমার জীবন, আমরা আমরা একসঙ্গে থাকবো, কেমন? তুমি আমায় গ্রহণ করছো? হ্যাঁ হ্যাঁ বলে কনক। হ্যাঁ, গ্রহণ করছি, তুমি যেই হও না কেন। আমার ভালোবাসা তোমার জন্য অবিচল থাকবে। সৌম্য আর কনক একসাথে ঘর বাঁধার প্রস্তুতি নেয়। যদিও মারিয়ামের আত্মা তাদের জীবনের অংশ হয়েই থাকবে, তবে সৌম্য চেষ্টা করবে তার ভালোবাসা এবং সাহস দিয়ে কনককে বিপদ থেকে রক্ষা করতে এবং তার চিরজীবনের সঙ্গিনী রূপে কেবলমাত্র কনককেই ভালোবেসে যেতে। কেমন লেগেছে আজকের নিবেদন? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং শিল্প সাহিত্য বাই বৈশাখী চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করতে একদম ভুলবেন না। বন্ধুরা, আপনাদের সাহায্য এবং সহযোগিতা আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি। দেখা হবে খুব শিগগিরই আরও একটি নতুন স্বাদের ভিন্ন আঙ্গিকের গল্পের সঙ্গে। অবশ্যই গল্প পাঠ এবং লেখনীতে আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। দেখা হচ্ছে খুব শিগগিরই। ভালো থাকবেন সবাই। নমস্কার।